নমস্কার, জি ২৪ ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহেলি। শুরু করছি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি নিবেদিত ক্যারিয়ার গ্রাফ উইথ এসএনইউ। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ পারফর্মিং আর্টস এবং ডিপার্টমেন্ট অফ হিস্ট্রিতে পড়ে কিভাবে গড়ে তুলবেন আপনার ভবিষ্যৎ, শিক্ষাক্ষেত্রের পঠন পাঠন, পরিকাঠামো, প্লেসমেন্ট, উচ্চশিক্ষার সুযোগ ও আরও অনেক বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর তুর্না দাস, ডিপার্টমেন্ট অফ পারফর্মিং আর্টস এসএনইউ, এবং প্রফেসর রোহিত দত্ত রয়, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি এসএনইউ। ডক্টর দাস, প্রফেসর দত্ত রয়, আপনাদের দুজনকেই জি ২৪ ঘন্টায় স্বাগত জানাই। আমি শুরুতেই একটু প্রফেসর ডক্টর দাসের কাছে আমি একটু যাব। ডক্টর দাস, পারফর্মিং আর্টস ড্রামা বিভাগে পড়ে কোন কোন কোর্স এই ক্ষেত্রে রয়েছে এবং কিভাবে কোন কোন বিষয় এই ড্রামার মধ্যে মানে যুক্ত রয়েছে? আমাদের ডিপার্টমেন্টের নাম হচ্ছে পারফর্মিং আর্টস, যেখানে শুধুমাত্র ড্রামা বা অ্যাক্টিংয়ের কথা নয়, তার সঙ্গে সঙ্গে তোমরা পড়তে পারো নাচ নিয়ে, তোমরা পড়তে পারো গান নিয়ে। মানে যারা কিনা একটু ক্রিয়েটিভ পারসন, যারা মনে করবে যে সৃজনশীলতার দিকে আমার ঝোঁক, বাবা মাকে একটু রাজি করিয়ে ফেলো যে সবাই যেভাবে জীবনটাকে দেখছে তুমি হয়তো সেভাবে দেখতে চাইছো না, তুমি হয়তো বলতে চাইছো আমি একবার ঝুঁকি নিয়ে দেখি, আমি অভিনয় শিখতে চাই কিংবা নাচ এবং গান এটা নিয়ে আমার জীবন কাটাতে চাই, তারা কিন্তু তোমাদের অভিভাবকদের কাছে খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারো যে হ্যাঁ, আমাদের কলকাতা শহরে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি আছে এবং যেখানে পারফর্মিং আর্টস বলে একটা ডিপার্টমেন্ট আছে, যেখানে তোমার সৃজনশীলতা, তোমার ক্রিয়েটিভ সত্তা যেটা, সেটার কোথাও একটা এক্সপোজার পাওয়ার একটা সুযোগ আছে, তোমার শেখার জায়গা আছে। সেটা কিন্তু খুব সহজে কলকাতাতে যে তুমি পাবে বা ওয়েস্ট বেঙ্গলের কোথাও চট করে যে পাওয়া যায়, এমনকি ভারতবর্ষের কোথাওই খুব চট করে যে শেখার জায়গা পাওয়া যায় তা নয়। কিন্তু এটা খুব একটা বড় জায়গা যে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে, যেখানে এতগুলো সাবজেক্ট নিয়ে পড়ানো হয়। আজকে আমার সঙ্গে প্রফেসর রয়েছেন, হিস্ট্রির প্রফেসর রয়েছেন, উনি আরও ভালো বলতে পারবেন ইতিহাস নিয়ে। সেরকম মেন স্ট্রিম অনেক কটা সাবজেক্ট নিয়ে যেখানে পড়ানো হয়, তার সঙ্গে একটু অফবিট যারা ভাবনা চিন্তা করছো, যারা ভাবছো একটু ঝুঁকি নিয়ে দেখাই যাক না, তারা কিন্তু আমাদের ডিপার্টমেন্টে ছুটে চলে আসতে পারো। এবং যদি কোনো জায়গাতে তোমাদের যে ধরনের যে কনফিডেন্সটা দরকার সেটার কিছুটা ল্যাক যে জায়গাটায় থাকবে, করব কি করব না, সেই বাকিটা অবশ্যই এসএনইউ পূরণ করে দেবে একদম। আর যে এত সুন্দর করে আপনি আপনার ডিপার্টমেন্টটার সম্পর্কে বললেন, আমাদের কেরিয়ার অপরচুনিটি কি রয়েছে ড্রামার ক্ষেত্রে? ড্রামার ক্ষেত্রে শুধু না, নাচ এবং গান এবং অভিনয় তিনটের পাশাপাশি আমি বলবো কেরিয়ার অপরচুনিটি বলতে একজন ক্রিয়েটিভ পার্সনের কেরিয়ার অপরচুনিটি তারা নিজেরা তৈরি করে। এটা অন্যান্য সাবজেক্টের মতো করে এমন নয় যে হাতে ধরে আমরা কোথাও পৌঁছে দেব, তবে আমরা বলে দেব যে হ্যাঁ তুমি খুব ভালো অভিনেতা হয়েছে, বা খুব ভালো নাচ তোমাকে শিখিয়েছি, বা খুব ভালো গান আমি তোমাকে শিখিয়েছি, আমি বলে দেব তারপরে তোমার কেরিয়ার অপরচুনিটি খুলে যাবে, এমন নয়। এটা আমরা তোমাদেরকে তৈরি করব এমনভাবে যে মানুষ বলবে, সামনের মানুষেরা যারা তোমার পারফরমেন্স দেখবে তারা তোমাকে বলবে হ্যাঁ সত্যি অপূর্ব সুন্দর শিখে এসেছো বলে হাততালি দিয়ে তোমাকে উদ্বুদ্ধ করবে, এবং তোমার ক্যারিয়ার তুমি নিজে তৈরি করবে। সঙ্গে আমরা সবসময় থাকবো একেবারে। অ্যান্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রফেসর দত্ত রায়। আচ্ছা প্রফেসর দত্ত রায়, আমি শুরুতেই যেটা জানতে চাইবো, ইতিহাস কি, খায় না মাথায় দেয়? খুব ভালো প্রশ্ন। ইতিহাস সহজভাবে বলতে গেলে হচ্ছে অনুসন্ধানের একটা পদ্ধতি। অনেকে ধরে নেয় ইতিহাস মানে হচ্ছে বিগত দিনের কথা, ইতিহাস মানে হচ্ছে ইতিপূর্বের কথা। এগুলো অ্যাকচুয়ালি নয়। ইংরেজরা অনেক পাপ করেছে, তার মধ্যে হচ্ছে ওই 14-15 সেঞ্চুরিতে এই অনুবাদের তর্জমার একটা পাপ করে গেছিলেন। সেটা হচ্ছে যেটা সিম্পলি একটা ইনকোয়ারি, একটা অনুসন্ধানের পদ্ধতি, সেটা হয়ে দাঁড়িয়েছিল পাস্ট। তা একেবারেই নয়। ইতিহাস বেসিক্যালি, বাঙালি তো খুব গোয়েন্দা প্রিয় একটা জাতি, ইতিহাসের কাজটা অনেকটা ওই গোয়েন্দার, ঐতিহাসিকের কাজ অনেকটা গোয়েন্দার মতন। আমরা এক অর্থে ওই টিকটিকি। তো সহজভাবে বলতে গেলে ইতিহাস এটাই একটা অনুসন্ধানের পদ্ধতি। আমাদের অনেকগুলো বিভিন্ন বহুজাতিক সোর্সেস ঘেটে একটা উত্তরের দিকে পৌঁছতে হয়, সত্য অন্বেষণ করতে হয়। সত্য অন্বেষণ, সত্যান্বেষী তাহলে আপনারা। ঠিকই, একেবারে। এবং এখান থেকে আরও একটা
কোয়ারি আমার মাথায় আসছে, আমরা যখন ইতিহাস স্কুলে পড়ি বিশেষ করে, তখন আমাদের বেশ বিরক্তিকর লাগে এই বিষয়টা। শুধু মুখস্থ করে যেতে হচ্ছে, সাল তারিখ ঘেটে যাচ্ছে, পরীক্ষার হলে জানি তবু বলতে পারছি না, এরকম একটা সিচুয়েশন। তাহলে স্কুল হয়ে যাওয়ার পর, স্কুল শেষ করার পর কেউ ইতিহাস নিয়ে কেন পড়তে চাইবে? খুব ভালো প্রশ্ন। আবার আমি নিজে মুখস্থবিদ্যায় খুব খারাপ, তাহলে সহজাত প্রশ্ন আছে যদি ইতিহাস মুখস্থবিদ্যারই জায়গায় হয় তাহলে আমি এখানে কি করছি। আসলে ইতিহাস সাল তারিখ, হ্যাঁ সামান্য কিছু হয়তো মনে রাখতে হয়, ভারত স্বাধীন হয়েছে কবে, বা এই ধরুন 15ই আগস্ট আসছে কেন সেলিব্রেট হবে, এগুলো হয়তো কয়েকটা মনে রাখতে হয়। কিন্তু ইতিহাস মূলত হচ্ছে যে কোনো ঘটনা বা ঘটনাক্রমের পেছনে উৎসগুলো, সেই কারণগুলো খুঁজে বার করা, কজেশন, এইটা যেহেতু খুঁজে বার করা হচ্ছে ইতিহাস, তাই জন্য ইতিহাস সাধারণভাবেই সেই সব কিউরিয়াস মাইন্ডস যারা একটু ছোট থেকেই ডান পিঠে বলুন বা পুঁথিগত বিদ্যার বাইরে গিয়ে অনেক বেশি ইন্টারেস্ট নেয়। আমি যেমন নিজের বইয়ের ফাঁকে গল্পের বই লুকিয়ে রাখতাম, তো ধরা পড়লে তার প্রক্রিয়া অন্য হতো, বাট যাই হোক, হ্যাঁ, তো ফলে ইতিহাস আমার মনে হয় তাদের খুব আকর্ষণ করবে যাদের মুখস্থবিদ্যার একদমই স্কিল নেই, আমারও নেই, কিন্তু যাদের কোনো ঘটনার পেছনে ঘটনাক্রম তলিয়ে দেখার, কারণগুলো খুঁজে বার করার, আবারও বলছি অনুসন্ধান করার একটা প্রবণতা আছে। একেবারেই। এবং আমি এখান থেকে আরও একবার ডক্টর দাসের কাছে চলে যাবো। ডক্টর দাস, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি পারফর্মিং আর্টসটা আলাদাভাবে কি পড়াচ্ছে? মানে সবাই কেন অ্যাট্রাক্টেড হবে আপনাদের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য? প্রথমত আমাদের বিশ্ববিদ্যালয়ে আসার জন্য অ্যাট্রাক্টেড হওয়ার অনেক কিছু কারণ আছে। এটা এমন একটা জায়গায়, বিশ্ব বাংলা গেটের খুব কাছে, যেটা একদম শহরের কেন্দ্রস্থল এই মুহূর্তে বলা যায়। ফলে বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা এখানে আসতে পারে। শুধুমাত্র আমি আমার ডিপার্টমেন্টের কথা বলবো না, সমস্ত ডিপার্টমেন্ট আমাদের যেগুলো রয়েছে সেখানে খুব ইজিলি তুমি পৌঁছতে পারবে, এক। দ্বিতীয়ত, তুমি যদি আমার ডিপার্টমেন্টের কথাই বলো তাহলে আমি বলবো যে এই একটা ডিপার্টমেন্ট বা আমাদের ইউনিভার্সিটির এটা একটা মোটো। আমাদের চ্যান্সেলর এবং ভাইস চ্যান্সেলর যেভাবে আমাদেরকে গাইড করেন, আমরা সবসময়ই চাই, মানে এটা স্পেশালি তোমাদের বাবা মায়েদের কনভিন্স করার জন্য তোমরা বলতে পারো যে অন্যান্য ইউনিভার্সিটিতে কোথাও একটা তুমি যদি দুষ্টুমি করো, তুমি যদি পড়াশোনা না করো, তাতে প্রফেসরদের বা টিচারদের তেমন কিছু হয়তো যায় আসে না। কিন্তু এখানে তুমি যদি পড়াশোনা না করো, প্রথমত তো পড়াশোনা করবে না এমন হবেই না, কারণ তোমার টিচাররা তোমাদেরকে সেভাবে উৎসাহিত করতে পারবে। এবং দ্বিতীয়ত, যদি কোথাও মনে হয় যে থাক, আজকে আমার যেই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতে এসেছি আজকে একটু দুষ্টুমি করে ফাঁকি দিয়েই ফেলি, তখন কিন্তু তোমার টিচার ছাড়বে না। ছাড়বে না মানে এমন নয় তোমাকে খুব ভয় দেখিয়ে ছাড়বে না, এমন নয়, তোমাকে ভালোবেসেই তোমার সঙ্গে থেকে তোমাকে এই কাজটা করিয়ে নিতে চাইবে। যেটা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমার মনে হয় শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, যে আমরা শুধুমাত্র লেকচারের উপর নির্ভর করি না। আমি একটা কথা একভাবে বলে গেলাম, তুমি বুঝলে কি বুঝলে না আমার বয়ে গেল, ঠিক সেভাবে আমরা কাজ করি না। আমরা সবসময় টার্গেট রাখি যে তোমার সঙ্গে কথা বলে, তোমার কেমন ওয়ান টু ওয়ান ডিসকাশনের মধ্যে দিয়ে আলোচনার মধ্যে দিয়ে আমরা এক একটা সাবজেক্টকে গড়ে তুলি। বিশেষত তুমি বুঝতেই পারছো, ক্রিয়েটিভ কাজ কখনোই আমি তোমাকে যেভাবে বলে দিলাম তুমি সেভাবে করে গেলে তাতে কোনো কাজের কাজটাই হবে না। কোথাও একটা কোলাবোরেশন, যে তুমিও আমাকে খানিক কথা বলবে, আমিও তোমাকে খানিক কথা বলবো, তোমার সুবিধে অসুবিধের কথা আমায় তুমি বলবে। ওয়ান টু ওয়ান সেশন আমরা যাই, যেটা কিন্তু আর কোথাও তুমি পাবে না। অর্থাৎ এই যে আপনার যে সাবজেক্ট, সেই সাবজেক্টের ক্ষেত্রে আপনারা ফ্যাকাল্টিরা ছাত্রছাত্রীদের সঙ্গে ঠিক কিভাবে ইন্টারঅ্যাক্ট করেন? কারণ মানে ছাত্রছাত্রীরা যারা রয়েছে আপনার ডিপার্টমেন্টের, তারা কি সহজে আপনার কাছে পৌঁছতে পারে? একেবারেই সহজে পৌঁছতে পারে। মানে এমন বেশিরভাগ সময়ই হয়, হয়তো আমার ক্লাস নেই, কিন্তু ছেলেমেয়েরা এসে, ম্যাম এসো, আমার এই স্ক্রিপ্টটা নিয়ে খুব অসুবিধে হচ্ছে, তুমি আমাকে বুঝিয়ে দাও, তুমি আমাকে ক্লাস নাও। এমনকি এক এক সময় হয় এক একটা ক্লাসে একটি ছেলেই বসে আছে, তাকে নিয়েই আমাদের হয়তো ক্লাস চলছে, তখন হয়তো 2-3জন ফ্যাকাল্টি মিলে তার অ্যাক্টিং ডেভেলপমেন্ট করছি, কারণ সে চেয়েছে যে আমার অমুক পারফরমেন্সটা আছে সামনে, আমি এই ডায়লগটা বলতে পারছি না, আমার উচ্চারণ ঠিক হচ্ছে না, আমি কনফিডেন্স পাচ্ছি না। তখন কিন্তু আমরা প্রত্যেকে মিলে, সব ফ্যাকাল্টি মিলে তাকে সাহায্য করার চেষ্টা করি। আর ইতিহাসের ক্ষেত্রে আপনি, যেহেতু আমরা সবাই মোটামুটি এটাই ভাবি যে ইতিহাসটা একটু বোরিং, যে ধারণাটা আমার অন্তত আস্তে আস্তে আপনার সঙ্গে কথা বলতে বলতে কাটছে, সেক্ষেত্রে আপনারা ইতিহাসটাকে ইন্টারেস্টিং করার জন্য কি কি মেথডস ইউজ করেন? আমার সহকর্মী যেগুলো বললেন আলোচনার মাধ্যমে, সেগুলো তো আছেই।
আমাদের প্রথম দিন অ্যাটলিস্ট আমার প্রথম ক্লাসে আমার বাচ্চাদেরকে খুনিকে একটা মার্ডার মিস্ট্রি সলভ করতে হয়। আমি বিভিন্ন তথ্য প্রমাণ সাজিয়ে দিই, তাতে এক ধরনের চিরুনি, স্ট্যাম্প, পোস্টকার্ড, কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট, এবং তারপর তাদেরকে খুনিকে বাতলে দিতে হয়। এটা একটা উদাহরণ দিলাম, তাদেরকে প্রথমেই পঠন পাঠন গবেষণার ঝোঁক কিভাবে করা যায় সেটা নিয়ে। তারপর আজকে কিন্তু আর ইতিহাসের শিক্ষা ক্লাসরুমে সীমাবদ্ধ নয়, তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় নিয়ে যাই। যেমন চন্দ্রকেতুগড় আজকে আর বই থেকে পড়তে হয় না, তারা গিয়ে স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়ামে গিয়ে যা যা ফাইন্ডিং সেটা দেখতে পারে, ইন্ডিয়ান মিউজিয়ামে যেতে পারে, এবং সবশেষে যারা ছবি দেখেনি, অ্যাটলিস্ট ফেলুদার বইতে নিশ্চয়ই পড়েছে জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা। আমাদের ইতিহাস বিভাগে এই কয়েক সপ্তাহ আগে একটি নিউমিসম্যাটিক্স অ্যান্ড ফিলাটেলি এক্সিবিশন হলো, যেখানে মুঘল আমলের স্বর্ণমুদ্রা থেকে আরম্ভ করে ইংরেজ আমলের প্রথম লিথোগ্রাফিক স্ট্যাম্পস রাখা হয়েছিল। তো বাচ্চারা যখন জানতে চাইছে রাষ্ট্রশক্তি কিভাবে তার বিস্তার ঘটায় মানুষের মাধ্যমে, তারা জলজ্যান্ত উদাহরণ পাচ্ছে তার ক্লাসরুমের পরিসরের মধ্যেই। একেবারেই, এবং খুব ইন্টারেস্টিং জায়গায় আমাদের আলোচনাটা রয়েছে, কিন্তু একটা ছোট বিরতি আমাকে নিতেই হচ্ছে, তারপর আরও বিভিন্ন তথ্য নিয়ে আমি ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফেরলাম বিরতির পর, আপনারা দেখছেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি নিবেদিত কেরিয়ার গ্রাফ উইথ এসএনইউ। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন ডক্টর দাস এবং প্রফেসর দত্ত রয়। আমি প্রফেসর দত্ত রয়ের কাছে আরও একবার যাই। প্রফেসর দত্ত রয়, ইতিহাস নিয়ে আপনি এতক্ষণ ধরে আমাদের ইন্টারেস্ট বিল্ড করছিলেন, এবার আপনার আমাদের একটু জানান যে কেন আমরা ইতিহাস পড়বো, প্রাসঙ্গিকতাটা কোথায়? আচ্ছা, আমি যেটা বলছিলাম যে ইতিহাস নিয়ে অনেকগুলো ভুল ভ্রান্তি আছে, তার কাটানোর একটা ছোট্ট উপায় আমি বলে দিই, যে ইতিহাসের মতন আজকের দিনে যখন গ্লোবাল ওয়ার্মিং থেকে আরম্ভ করে অ্যাগ্রিকালচারাল ক্রাইসিস থেকে আরম্ভ করে ওয়াটার শর্টেজ, অনেকগুলো জিনিস নিয়ে আমরা প্রতিনিয়ত নতুনভাবে ভাবার চেষ্টা করছি, তখন ইতিহাসের থেকে বড় ভবিষ্যতের জন্য পলিসি বানাতে পারে তার থেকে বড় কোনো কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে ডিসিপ্লিন হয় না। আমি একটা সহজ উদাহরণ দিই আমার নিজের গবেষণার একটা কাজ থেকে। আখ চাষ নিয়ে আমি যখন গবেষণা করছিলাম, আখ চাষ নিয়ে আপনারা অনেকটা জানেন যে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের বিপুল একটা জনসম্পদ, মানে বিপুল একটা জায়গা, একটা জিওগ্রাফিতে আখ চাষ হয়, যেখানে প্রত্যেকবার জলের ক্রাইসিস দেখা দেয়, অথচ আখ চাষে প্রচুর জল লাগে। এই জিনিসটা নিয়ে ইকোনমিস্টরা কথা বলে, এই জিনিসটা নিয়ে আপনার বিভিন্ন ধরনের এগ্রিকালচারাল এক্সপার্টসরা কথা বলে, কিন্তু ইতিহাসবিদরা কিন্তু একটা আমাদের পদ্ধতি আর ক্লায়োমেট্রিক্স, ওয়েদার প্যাটার্ন, কত ধরনের ইল্ড হয়েছে ওভার দি ইয়ার্স, এগুলোকে আমরা স্ট্যাটিস্টিক্যালি ট্র্যাক করে বলতে পারি যে কোন জায়গাটা উপযুক্ত আখ চাষের জন্য, কোন জায়গাটা নয়, কোথায় চিনির দাম কীভাবে নিয়ন্ত্রণ করা উচিত, কোথায় ওভার দি ইয়ার্স মার্কেটে কীভাবে নিয়ন্ত্রণ পাওয়া গেছে। এই পুরো স্কিলসেটটা কিন্তু আমাদের ইতিহাসবিদদের ইউনিকলি, মানে আমরা ট্রেন্ড ফর দিস। তো আমি যেটা বলতে চাইছি যে প্রচুর এমন ভবিষ্যৎ প্রজন্মের সংকটময় সময় আসবে যখন ইতিহাসবিদদের ছাড়া তারা বুঝতে পারবে যে এক পাও চলা যায় না। একেবারে। এবং ম্যাম, আপনার ক্ষেত্রে কোনো বিশেষ টিচিং মেথডস রয়েছে যেগুলো আপনি আপনার ছাত্রছাত্রীদের শেখান? টিচিং মেথডের ক্ষেত্রে যেমন স্যার বলছিলেন দেখে আমার খুব কানেক্ট করতে ইচ্ছে করছে যে আমাদের সাবজেক্টটা এমনই একটা সাবজেক্ট যেখানে এমন পৃথিবীতে এমন কোনো কিছু নেই যেটা তোমার সাবজেক্টে লাগবে না। মানে আমরা এই যে ইতিহাস নিয়ে যখন কথা বলছে, তখন যেরকম স্যার প্রথমেই বলছিলেন যে সত্য কি, সেই সত্যের কথা সবচেয়ে বেশি বোধহয় এই ক্রিয়েটিভ পার্সনরা, মানে যারা কিনা ক্রিয়েটিভ কাজ করে, তারা বোধহয় সবচেয়ে বেশি ওই সত্যের মুখোমুখি হওয়ার একটা প্র্যাকটিস করে। তো আমাদের সবসময় সেভাবে একটা শুরু থেকেই আমরা একেবারে, তোমরা স্কুল লেভেল থেকে যখন আমাদের কাছে আসছো, তোমরা একেবারে জানো না এরপরে কোথায় যেতে হবে। সব সময় হয়তো একটা বুক দুরু দুরু করে, আত্মবিশ্বাসের অভাব, এবং মনে হয় যে এরপর আমরা কি করব, হয়তো চলে এলাম ক্রিয়েটিভ জগতের কাছে, তারপর কি হবে। তখন আমরা এই যে তোমাদের যে একটা স্বপ্ন দেখার ইচ্ছে রয়েছে, এখনো বেঁচে রয়েছো তোমরা, বয়স্ক মানুষের মতন হারিয়ে যাওনি, তো তাদেরকে আমরা ওই সত্যের মুখোমুখি দাঁড় করানোর কতগুলো পদ্ধতি নিই। সেগুলো অভিনয়ের, আমাদের বিভিন্ন ধরনের টেকনিক আছে। অভিনয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি যে বিভিন্ন গ্রামাটিক্যাল পদ্ধতি রয়েছে। অভিনয়ে শুধু মঞ্চে উঠে গেলাম বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেলাম এবং কিছু একটা করলাম এবং হলো তো অভিনয়,
এখন আর সেই যুগ নেই, এখন আধুনিক অভিনয়ের যুগ, যেখানে তোমায় শিখতে হয়, তোমায় জানতে হয়, এমনকি আবেগকে কেমনভাবে, তোমার অনুভূতিকে কেমনভাবে চরিত্রের সঙ্গে মেলবন্ধনে প্রকাশ করতে হয়, দর্শকের সামনে সেটাকে উপস্থাপন করতে হয়, তার কতগুলো পদ্ধতি আছে। আচ্ছা ম্যাম, এইখানে এই যে আপনি বললেন দর্শকদের সামনে উপস্থাপনের বিষয়টা, আপনারা আপনাদের ইউনিভার্সিটির তরফ থেকে এই যে আপনাদের যারা স্টুডেন্টরা রয়েছেন তাদেরকে পারফর্ম করার জন্য কোনো সুযোগ বা প্ল্যাটফর্ম কি আপনারা করে দেন? এটাই আমাদের উদ্দেশ্য, যে আমরা যেন ছেলে মেয়েদের শুধুমাত্র ক্লাসরুমের মধ্যে কিছু টেকনিক শেখালাম এবং তারপরে বললাম যাও তোমরা এবার বাইরে গিয়ে নিজেরা শিখে নাও, এটা আমরা ঠিক করি না। আমরা ক্লাসরুমে যে জিনিসটা শেখাই তার সঙ্গে সঙ্গে নিজেরা তৈরি করি প্ল্যাটফর্ম, নিজেরা পারফরমেন্স, মানে প্রতি মাসে প্রায় 2 থেকে 3টে পারফরমেন্স ক্ষেত্র আমরা তৈরি করি, যেখানে আমাদের ছেলেমেয়েরা শুধুমাত্র ইউনিভার্সিটির মধ্যে নয়, ইউনিভার্সিটির বাইরে, কলকাতা শহরে, এমনকি ভারতবর্ষে, এমনকি বিদেশে আমাদের ছেলেমেয়েরা যাচ্ছে ইউনিভার্সিটির তরফ থেকে। এবং ইউনিভার্সিটির থেকেই আমরা উদ্যোগ নিয়ে আমাদের প্রফেসররা এবং স্টুডেন্টরা কোলাবোরেশনে বিদেশে গিয়েও ওয়ার্কশপ করিয়ে আসছে, ক্লাস করিয়ে আসছে, কিংবা পারফরমেন্স করে আসছে। এরকম অনেক নজির রয়েছে একেবারে। এবং এখান থেকে আমি একটু স্যারের কাছে যাই। স্যার, আমরা জানি যে কম্পিউটার সায়েন্স বলুন বা বিজনেস নিয়ে বিভিন্ন এখন অ্যাট্রাকটিভ কোর্স রয়েছে বা ল রয়েছে, সেই কোর্সগুলোতে এখন ছাত্রছাত্রীরা অনেক বেশি আগ্রহ প্রকাশ করছে। তাই ইতিহাসের মতো এই যে প্রাতিষ্ঠানিক যে বিভাগগুলো রয়েছে সেগুলো জনপ্রিয়তা এখন অনেক কমে যাচ্ছে। সেক্ষেত্রে ইতিহাসকে আপনারা আরও একটু ইন্টারেস্টিং করার জন্য কি কি করছেন? কেন পড়বে ইতিহাস ছাত্রছাত্রীরা? দুঃখের হলেও এটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই যে আমাদের মতন স্পেশালি আমরা ইতিহাসবিদরা, যেটা একটা পেশা হিসাবে প্রায় 2500 বছর পুরনো, এবং আজকে খুব ভালো আপনি প্যানেলে এমন দুটো বিভাগকেই এনেছেন যারা বেশ পুরনো বিভাগ, কম্পিউটার সায়েন্স নয় তারা, বা এই জাতীয় আধুনিক বিভাগ নয়। আমাদের বিভাগ বা আমাদের এই ডোমেন একটা স্লাম্প দিয়ে যাচ্ছে, সেটা আমার মানতে অসুবিধা নেই। 2500 বছর ধরে একটা পাথর গড়াতে থাকলে একটু তো মরচে ধরবে। কিন্তু যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে পুঁজি সবার হাতে খুবই কমে আসছে। ব্যয় করার জন্য তারা ভাববে যে পঠন পাঠন এমন বিষয়তেই বাচ্চাদের করাই যেটাতে ভবিষ্যতে চাকরি আছে। এইটার আন্ডারস্ট্যান্ডিংটা আমরা চেঞ্জ করছি। ইতিহাস পড়লে একসময় ধারণা ছিল যে ওই হয়তো ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস বা একাডেমিক, মানে হয়তো মাস্টারি করবে, শিক্ষক বা শিক্ষিকা হবে। আমরা এটার ধারণাটা চেঞ্জ করছি। যেমন ধরুন, আমি আপনাকে সহজভাবে বলি, ইন্স্যুরেন্স একটা সেক্টর। অনেক কোম্পানি আছে, আভিভা যেমন একটা কোম্পানি, বা আরও অনেক কোম্পানি আছে যারা প্রায় 300-400 বছর ধরে ইন্স্যুরেন্স বেচে লোকেদের, কর্পোরেশনসদের হোক বা ব্যক্তিদের হোক। এবার এরা যখন একটা ক্লেমস ইনভেস্টিগেশন করে যে সেই পরিবারে আগে কোনো হিস্টোরিক্যাল মেডিকেল রেকর্ড লোকানো হয়েছিল কিনা, বা এই এস্টাবলিশমেন্টে আগে কখনো আগুন লেগেছিল কিনা, এই যে বিভিন্ন নথি ঘেটে কোরোবোরেট করা, বিভিন্ন তথ্য খুঁজে বার করে একটা তথ্যনিষ্ঠ কনক্লুশনে পৌঁছানো যে ইনি ক্লেম পেতে পারেন কিনা, এই পুরো কাজটা কিন্তু আইডিয়ালি ইতিহাসবিদরা করে ভারতের বাইরে, তাদেরকেই নেওয়া হয়। বা আপনি এখন দেখবেন ওটিটি প্ল্যাটফর্মগুলোতে যখন একটা হিস্টোরিক্যাল ড্রামা আসছে, সেই গবেষণাটা যাতে সেটা তথ্যনিষ্ঠ হয়, সেই কাজটাও ইতিহাসবিদরা করে। আমার মনে হয় এই সময় উপযোগী যেটা আমরা করার চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের আমরা প্রশিক্ষণ দিচ্ছি শুধুমাত্র গবেষক বা শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য নয়, বাট এই যে ক্রস কাটিং স্কিল সেটস ডেভেলপ করার জন্য, যাতে পরবর্তী যে চাকরিগুলো এখনও আছে বা গড়ে উঠবে সেগুলোর জন্য তারা তৈরি থাকে, সেগুলোতে তারা অনায়াসে অন্য যে কোনো বিভাগের থেকে এগিয়ে সামনের সারিতে দাঁড়িয়ে থাকে। আচ্ছা, ইতিহাস সম্পর্কে মানে কোনো একটা বিষয় সম্পর্কে যদি এখন আমরা জানতে চাই, এখন আমাদের প্রায় সবার কাছে স্মার্টফোন আছে, প্রায়টা মনে হয় বলাই উচিত না আমার এখানে, সবার কাছেই স্মার্টফোন আছে, তো একটা ক্লিকেই তো আমরা যে কোনো বিষয় সম্পর্কে জানতে পারছি, তাহলে ইতিহাস কেন পড়বো? আচ্ছা, এটাও খুব ভালো ব্যাপার। সেটা হচ্ছে তথ্য জানাটার জন্য ইতিহাসবিদকে লাগে না। আমি শিওর আমার সহকর্মী তুর্না ম্যাম এগ্রি করবেন যে একটা নৃত্য ইউটিউবে দেখতে পাওয়া যায়, কেউ চাইলে তার ঘরে চার দেওয়ালের মধ্যেও সেটা রোজ গহন অধ্যয়ন করতে করতে শিখে নিতে পারে। তাহলে মেন্টরদের দরকারটা কি? এখন তো আর আমরা ইনফরমেশন ডিসিমিনেট করার জন্য শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকাদের কাছে আসি না। মেন্টরশিপটার কারণটা হচ্ছে স্কিল সেট দেওয়া ফর দ্য future jobs which are perhaps there or perhaps not even there. একটা সহজ আমি উদাহরণ দিয়ে তাকে বোঝাই।
আপনার এখানে আমি লিফটে করে এলাম, আমি দেখিনি কোনো লিফট ম্যান ছিল, আমরা নিজেরা বাটন টিপে চলে এসেছি। আমার ছোটবেলায় সরকারি অফিসে গেলে একজন লিফট ম্যান থাকতেন, একটা টুলে তিনি বসে থাকতেন, তিনি বেশ প্রোটেক্টিভ থাকতেন যে লিফটে অন্য কেউ হাত দেবেন, আপনি ঢুকে আসবেন, তিনিই লিফটটা লাগাবেন, বোতামটাও তিনি টিপবেন, অ্যাজ ইফ ইট ওয়াজ আ স্কিল জব, এবং প্রায় সময় এটা সরকারি পার্মানেন্ট জব হতো। আজকে কিন্তু লিফট ম্যানের চাকরি আর নেই, আমরা ওই স্কিলগুলোকে রপ্ত করে নিয়েছি, কোনো ভিডিও দেখে নয়, কিচ্ছু নয়, মাসেল মেমোরিতে রপ্ত করে নিয়েছি, তাই চাকরিটা চলে গেছে। তাই ইনফরমেশন গুগলে কিন্তু বা ইনফরমেশন এনসাইক্লোপিডিয়াতে বহুদিন অ্যাভেলেবেল। সবাই কি ইনফরমেশনটা পেয়ে ইতিহাসবিদ হয়ে যাচ্ছে? হয়ে যাচ্ছে না। সবাই কি সেই ইনফরমেশনটা পেয়ে ভারতের ভবিষ্যৎ কোন দিকে যাবে বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পলিসি কি তৈরি হবে করে ফেলছে না। তাই জন্য ইনফরমেশন ডিসেমিনেশনের জন্য আমার মনে হয় অধ্যাপিকারা নই, আমরা মেন্টরশিপ, যেটা হচ্ছে গাইড করা, স্কিল সেট, হাতেখড়ি, প্রশিক্ষণ, এটার জন্য এখনও বিভাগীয় শিক্ষার বাইরে অন্যথা নেই। একেবারে। এবং এখান থেকে আরো একবার ম্যামের কাছে আসবো, এই যে হাতে করে একেবারে শেখানো, সেই কথাটা স্যার বললেন, এখান থেকেই জানতে চাইবো আপনারা স্টেজ পারফরমেন্সটা সেটা কিভাবে শেখান, এবং সেটার ক্ষেত্রে পার্সোনালি ডেভেলপমেন্ট স্টুডেন্টের সেটাতেই বা কি করে সেটাকে ইনফ্লুয়েন্স করেন বা আপনারা হেল্প করেন? আমার মনে হয় যে এই যে আমাদের ক্রিয়েটিভ জগৎ কিংবা একটু মেন স্ট্রিমের বাইরেই যে জগৎটা রয়েছে, যারা একটু অন্যভাবে ভাবতে চাইছে, জীবনটাকে ঠিক গড্ডালিকা প্রবাহের মধ্যে দিয়ে নিজেদেরকে বইয়ে নিয়ে যেতে চাইছে না, তাদের সেটা হতে পারে তারা ক্রিয়েটিভ জগতের দিকেও আসতে পারে কিংবা অন্য যে কোনো কাজের মধ্যেও হতে পারে। তাদের প্রত্যেকেরই কোথাও না কোথাও একটা এই ধরনের, আমাদের যেই ধরনের পারফরমেন্স প্র্যাকটিস করানো হয়, যেভাবে ট্রেনিং দেওয়া হয়, সেটা একটা তোমাদের একটা দিক খুলে দিতে পারে। কারণ এই ধরনের পারফরমেন্স ট্রেনিং বা প্র্যাকটিস শুধুমাত্র একজন প্রফেশনাল অ্যাক্টর তৈরি হবে বা ডান্সার তৈরি হবে বা মিউজিশিয়ান তৈরি হবে শুধুমাত্র তার জন্য নয়, এটা একটা লাইফ স্কিলও বটে। মানে হতে পারে যে তুমি ভবিষ্যতে গিয়ে, স্যার বলছিলেন না, এমন কিছু চাকরিও হয়তো তৈরিও হয়নি, তেমন কোনো জবের দিকে তুমি হয়তো গেলে, সেই জবই হয়তো করছো, কিন্তু কোথাও তোমার এই ক্রিয়েটিভ জগতের পার্সোনালিটি ডেভেলপমেন্টের যা যা ট্রেনিং হলো, সেটা কোথাও তোমার সেই কাজের ক্ষেত্রে কাজে লেগে গেল। লাইফ স্কিল, ওভারঅল লাইফ স্কিল একটা তৈরি করার জন্য আমাদের বেশ কিছু মেথোডোলজি আছে, বেশ কিছু টেকনিক রয়েছে। তোমরা আমাদের ক্লাসরুমে, আমাদের কোলাবোরেশনে, আমাদের প্ল্যাটফর্মে যখন একের পর এক পারফরমেন্স করতে থাকবে, এটা অনেকটা না ওই জলে নেমে সাঁতার কাটার মতোই। আমি তোমাকে এই ক্যামেরার সামনে যতটা বলবো, যতটা বুঝতে পারবে, তার থেকে অনেক বেশি। সেই ইউনিভার্সিটিতে আসছে, যতক্ষণ না আমার কাছে আসছো এবং আমার সঙ্গে একটু খেলা করছো, ততক্ষণ তুমি সেই স্কিলগুলো ধরতে পারবে। এখান থেকেই আমি স্যারের কাছে আমার শেষ প্রশ্ন নিয়ে আজকে চলে যাব। স্যার, ইতিহাস যারা পড়ছে, যারা ইতিহাসবিদ ভবিষ্যতে হবে, সমাজ গঠনের ক্ষেত্রে তাদের কি ভূমিকা থাকবে, ছোট্ট করে জানতে চাই। বিশেষ ভূমিকা থাকবে আমার মনে হয়। তার কারণ হচ্ছে যে ধরুন আজকের দিনে আমাদের ধর্ম নিয়ে বলুন, ভাষা নিয়ে বলুন, যেই মানে বিভেদগুলো বা যেই কনফ্লিক্টগুলো লেগে রয়েছে, এইগুলোর কোনোটারই আপনি সমস্যার সমাধান স্রেফ বিধানসভায় বা সংসদে বসে করতে পারবেন না। এটার জন্য আপনার তার ইতিপূর্বের ঘটনাক্রম, কোথা থেকে এর উৎস এবং পুরো তথ্যনিষ্ঠ একটা কনক্লুশনে পৌঁছতে হবে যে এগুলো কিভাবে রিজলভ করা যায়। সেটা কনফ্লিক্ট হোক, আমি আপনাকে বললাম অ্যাগ্রিকালচারাল ক্রাইসিস হোক, যে কোনো ধরনের পলিসি সিচুয়েশন। তো আমার মনে হয় ইতিহাসবিদদের ভবিষ্যতে আরও চাহিদা উত্তরোত্তর অনেক বাড়তে থাকবে। একদমই তাই। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে দুজন প্রফেসর ছিলেন, ডক্টর তুর্না দাস, পারফর্মিং আর্টস, এবং আমাদের সঙ্গে ছিলেন প্রফেসর রোহিত দত্ত রয়, ইতিহাসের অধ্যাপক। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। খুব ইন্টারেস্টিং এই আলোচনা, এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।